গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ধুলোটে কাগজ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প ধুলোটে কাগজ। নিরাপদর মা মারা যাওয়ার পর তার আর কেউ রইল না। বড্ড একা হয়ে পড়ে গেল সে। মাকে ভালোবাসত খুব। মা ছাড়া কেউ ছিল না কি না। কেমন ফাঁকা ফাঁকা লাগে সারা দিন। বাড়িতে মন টিকতে চায় না মোটে। তার ঠাকুরদার আমলের এই বাড়িখানায় 5-6টা ঘর, সব পুরনো জিনিসের ঠাসা। পুরনো আমলের বাক্স প্যাটরা, তোরঙ্গ, কৌটো বাউটা, রাজ্যের ন্যাকড়া ট্যাকরা, ভাঙা লণ্ঠন থেকে ডালাকুলো সব ডাঁই হয়ে আছে সারা বাড়িতে। মা যক্ষের মতো এসব আগলে রাখত। কোন কাজে লাগবে কে জানে, কিন্তু নিরাপদ যেদিকেই তাকায় অমনি মায়ের কথা মনে পড়ে আর বড্ড হুহু করে বুক। গাঁয়ের বন্ধুরা আর পাড়া প্রতিবেশীরা অবশ্য তাকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখল। শ্রাদ্ধশান্তি মিটে যাওয়ার পর গাঁয়ের মহাজন এবং মাতব্বর পশুপতি রায় একদিন গম্ভীর মুখে এসে বললেন, ওরে নিরাপদ, বাড়িটার বিলি ব্যবস্থা কি করলি? তোর মা যতদিন বেঁচে ছিল কিছু বলিনি। অনাথা বিধবা মানুষ, তার দুঃখ বাড়িয়ে লাভ কি? কিন্তু টাকাগুলো তো আর ফেলে রাখতে পারি না। সুদে আসলে যে অনেক দাঁড়িয়ে গেছে রে। নিরাপদ হাঁ বলল, কিসের টাকা? পশুপতি রায় একখানা ধুলোটে কাগজ বের করে দেখালো। এই দেখ, তোর বাবার সই, শ্রী অক্ষয়চন্দ্র সরকার। 20,000 টাকা হাওলাত নিয়েছিল বাড়ি আমার কাছে বাঁধা রেখে। সুদে আসলে 1.5 লাখ ছাড়িয়ে গেছে। বাবাকে নিরাপদর মনেই নেই। সে যখন ছোট ছিল তখন মারা যায়। বাপের শৈশাবুদও তার চেনার কথা নয়। কিন্তু পশুপতি ডাক সাইটে মানুষ, তার দাপটে সবাই তটস্থ। পশুপতি রায়ের সুনাম নেই বটে, কিন্তু তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পায় না। নিরাপদ মিনমিন করে বলল, তা আমাকে কি করতে হবে? পশুপতি রায় ভ্রু কুঁচকে বলল, পিতৃঋণ শোধ করা পুত্রের অবশ্য কর্তব্য। তা তুই যদি বাপের ধার 1,75,000 টাকা শোধ করে দিতে পারিস, তাহলে আর ঝামেলায় পড়তে হবে না। নিরাপদ ঢোক গিলে বলে, টাকা টাকা কোথায় পাবো? আমার তো খাওয়াই জুটছে না। তাহলে তো বাপু বাড়িখানা ছাড়তে হচ্ছে। এই পুরনো ঝুরঝুরে বাড়ির দাম 30-40 হাজার টাকা ওঠে কিনা সন্দেহ। কিন্তু কি আর করা, কিছু টাকা বোকাদণ্ডই যাবে আমার। 2 দিন সময় দিলুম, পরশুদিন সকালে এসে বাড়ির দখল নেব। আর শোন, আমার 2টো পাইক পাহারায় থাকবে। বাড়ির কোনো জিনিস পাচার করা চলবে না। বাড়ি থেকে তো দাম উঠবে না, পুরনো মাল বেচে যদি আরও কিছু উসুল হয়। পশুপতি চলে গেল, কিন্তু 2টো সন্ডামার্কা পাইক বাড়ির বারান্দায় লাঠি হাতে বহাল রইল। দুজনেই ভারী গম্ভীর। নিরাপদ বুঝে গেল সে ছিপিকলে পড়ে গেছে। পশুপতি রায়ের থাবা থেকে বাড়িটা বাঁচানোর কোনো উপায় নেই। মুচকুন্দপুর গাঁয়ে বা তার আশেপাশে এমন কেউ নেই যে পশুপতির সঙ্গে এঁটে উঠবে। নিরাপদ একটু ভালো মানুষ, আর একটু বোকা, আর একটু ভীতুও বটে।
তাই সে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। বাড়ি ছাড়তে হলে সে যাবেই বা কোথায়, খাবেই বা কী? মা যতদিন বেঁচে ছিল ততদিন পশুপতি কেন উদয় হয়নি কে জানে। আর মা থাকতে তার খাওয়া পড়ারও অভাব ছিল না। মা কিভাবে চালাতো তা অবশ্য সে জানে না, কখনো জিজ্ঞেস করারও দরকার হয়নি। পাইক দুজন তার দিকে রক্ত চক্ষুতে তাকিয়ে আছে দেখে সে ভয় পেয়ে ঘরে ঢুকে খিল তুলে দিল। পশুপতি কাকা ঘরের জিনিসপত্র সরাতে বারণ করে যাওয়ায় আরও ফাঁপড়ে পড়ে গেছে সে। ঘরের চাল ডালে টান পড়েছে। ভেবেছিল দু একটা পুরনো বাসন বেচে দিয়ে চাল ডাল কিনবে, এখন তো তাও হবে না। নিরাপদ এখন করে কি? কুয়ো থেকে জল তুলে এক পেট জল খেয়ে সে ভিতরের দিকে দাওয়ায় বসে রইল চুপ করে। সামনে দেওয়াল ঘেরা ছোট উঠোন, দুটো পেঁপে গাছ, একটা আম আর পেয়ারা গাছ। আম গাছে বসে দুটো কাক সমান ডাকছে। নিরাপদর মাথায় কোনো মতলব আসছে না। দুপুর গড়িয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, তবু উঠে দুটো ভাত ফুটিয়ে নেওয়ার গরজও নেই তার। মনটা বড্ড খারাপ। এমন সময় সদর দরজায় প্রবল কড়া নাড়ার শব্দ শুনে চমকে উঠল সে। তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলেই দুপা পিছিয়ে এলো নিরাপদ। দুটো মুষ্কো পাইক রাগে গজরাচ্ছে। প্রথমজন বলল, তোর এত বড় সাহস যে তুই পিছন থেকে আমাকে লাথি মেরে পালিয়ে এসেছিস? অন্যজন বলল, বেয়াদব নচ্ছার, এত তোর বুকের পাটা যে পিছন থেকে আমার মাথায় গাঁটটা মারলি? নিরাপদ ভয় পেয়ে তোতলাতে তোতলাতে বলে, আমি? কাকুরা কি যা তা বলছেন? আমি মারব আপনাদের? আমি তো পিছনের দাওয়ায় বসেছিলাম। প্রথম পাইকটা খপ করে তার চুলের মুঠি ধরে বলল, অন্যায় করে ফের মিথ্যে কথা, দেব ঘাটটা মোটকে। প্রথম পাইকটা দ্বিতীয় পাইকটাকে সরিয়ে দিয়ে বলল, দে না আমার হাতের ছেড়ে, গাঁটটা কাকে বলে আমি ছোঁড়াকে বুঝিয়ে দিচ্ছি। নিরাপদ জীবনে কারো কাছে মারধর খায়নি। সে ভয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল, কিন্তু তাতে ভবি ভোলার নয়। দ্বিতীয় পাইকটা তার ঘাড় ধরে হেঁটমুন্ডু করে পেল্লায় একটা গাঁটটা বসিয়ে দিল। নিরাপদর মাথাটা ঝিনঝিন করে উঠল। এই সময় তাকে হঠাৎ ছেড়ে দিয়ে দ্বিতীয় পাইকটা প্রথম পাইকটার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এই বিট্টু, তুই আমার পিঠে কিল মারলি কেন রে? লোকটা অবাক হয়ে বলল, আমি কিল মারলাম? বলিস কি? আমি তো 3 হাত দূরে দাঁড়িয়ে আছি, মিথ্যে কথা বলার আর জায়গা পাস না? মিথ্যে কথা? কিল মেরে ফের ভালো মানুষ সাজা হচ্ছে? বুঝেছি, একটু আগে যখন আমি বারান্দায় বসে গুনগুন করে রামপ্রসাদিক গাইতে গাইতে একটু ঢুলে পড়েছিলাম, তখনই তুই গাঁটটা মেরে গিয়ে ভালো মানুষের মতো তফাতে বসে পড়েছিলি। দেখ পটা, বেশি বাড় ভালো না। জ্যৈষ্ঠী মাসে কর্তাবাবুর বাগানের কাঁঠাল চুরি করে খেয়ে আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলি, সে কথা আমি ভুলিনি। হিরুপাইকের নাগরা জুতো হারিয়ে ফেলে আমাকে চোর বলে বদনামও তুই তাহলে রটিয়েছিলি। আর তোকে ছাড়ছি না। দেখ বিট্টু, লাই দিলে কুকুরও মাথায় চাপতে চায়। তোর বহুত বেয়াদপি এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আজ তোর শেষ দেখে ছাড়ব। এই বলতে বলতে দুজনের মধ্যে ধুন্ধুমার লড়াই লেগে গেল। নিরাপদ খিদে তেষ্টা ভুলে দুই পাইকের লড়াই দেখতে লাগলো। মারামারি করতে করতে দুজনে জড়াজড়ি করে গড়াতে গড়াতে রাস্তায় গিয়ে পড়ল। হৈ হৈ শুনে লোকজন ছুটে এসে ভিড় করে ফেলল।
সব লড়াই এক সময় শেষ হয়। এটাও হলো। আধ ঘণ্টাটাক বাদে ধুলো মাখা দুটো পেল্লাই চেহারার লোক, ছেঁড়া চুল, ফোলা চোখ, নড়া দাঁত আর রক্তমাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে টলতে টলতে যে যার বাড়ি চলে গেল। নিরাপদর দিকে ফিরেও তাকালো না। কিন্তু কী নিয়ে দুজনের মধ্যে ঝগড়াটা লাগলো সেটা নিরাপদ বুঝতেই পারল না। তবে সে মনের আনন্দে রাত্রিবেলা ডাল ভাত রান্না করে খেয়ে নিশ্চিন্তে ঘুমোলো। পরদিন সকালেই পশুপতি রায় সদল বলে এসে হাজির। চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তুই নাকি আমার পাইকদের মেরে তাড়িয়ে দিয়েছিস? এত আস্পর্ধা তোর হয় কি করে? নিরাপদ হাঁ করে কিছুক্ষণ সভয়ে চেয়ে থেকে বলল, কর্তাবাবু, আপনার পাইকদের মারধর করার মতো অবস্থাই আমার নয়। আমি তাদের ভয়ে দরজায় খিল এঁটেছিলাম। পশুপতি ফের হুঙ্কার দেয়, মিথ্যে কথা। 5 জনে দেখেছে তুই দুটো পাইককে উস্তম ফুস্তম করে মেরেছিস। একজনের একটা চোখই বোধ হয় গেছে, পটার দুটো দাঁত পড়ে গেছে। আমি থানায় এত্তেলা দিয়ে এসেছি। তোকে তারা এসে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাবে। 7টি বছর যাতে জেলের ঘানি টানতে হয় তার ব্যবস্থা করে রেখেছি। নিরাপদ ভয়ে একেবারে সিটিয়ে গেল। মিনমিন করে তবু বলল, আগে তারা যে নিজেদের মধ্যেই মারপিট করছিল, নিজের চোখে দেখা। এখন নিজের পিঠ বাঁচাতে গল্প ফাঁদছিস? যাগ্গে, যা বলার আদালতে দাঁড়িয়ে বলিস। বাঘা উকিলের জেরায় সব কথা বেরিয়ে পড়বে। আজ থেকে 4 জন পাইক এ বাড়িতে মোতায়েন থাকবে। গড়বড় দেখলেই লাঠিপেটা করার হুকুম দিয়ে যাচ্ছি। এবার আরও বড় মাপের 4 জন পাইক বহাল হলো। তাদের চেহারা দৈত্য দানবের মতো। তারা বড় বড় সরকি আর রামদা হাতে নিয়ে সামনের বারান্দায় এঁটে বসল। নিরাপদ ফের কাঁপতে কাঁপতে দরজায় খিল তুলে ভিতরের বারান্দায় বসে রইল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। একটু বাদেই বাইরের দিকে প্রবল হুটোপুটি আর চেঁচামেচির শব্দ পেয়ে চমকে উঠল সে। দৌড়ে গিয়ে জানলায় উঁকি মেরে যা দেখল তাতে শরীর হিম হয়ে গেল তার। দেখল একটা 20-21 বছরের রোগাভোগা চেহারার ছেলে 4 জন দৈত্য দানবের মতো পাইককে দমাদম লাঠিপেটা করছে। পাইকরাও লাঠি সরকি দা চালাচ্ছে বটে, কিন্তু ছেলেটার তাতে কিছুই হচ্ছে না। বরং উল্টে ছেলেটার লাঠির ঘায়ে পাইকদের কারো মাথা ফাটছে, কারো কনুই ভাঙছে, কেউ হাঁটু মুড়ে বসে পড়েছে, আর সবাই মিলে আর্তচিৎকার করছে, বাঁচাও বাঁচাও, মেরে ফেললে, কেটে ফেললে। কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ। 4টে পাইক চিৎপটাং হয়ে পড়ে রইল, সাড়া নেই। ছোকরাটাকে ভারী চেনা চেনা ঠেকল নিরাপদর, কিন্তু ঠিক চিনতে পারল না। তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সে বলল, তুমি কে ভাই? কিন্তু কোথায় কে? ছোকরার চিহ্নমাত্র নেই, শুধু তার লাঠিটা পড়ে আছে বারান্দায়। লাঠিটা তুলে নিয়ে নিরাপদ হাঁ করে চেয়ে রইল। হঠাৎ শিউরে উঠে সে বুঝতে পারল ছোকরাটা হুবহু তারই মতো দেখতে। আয়নায় সে নিজের চেহারাটা যেমন দেখছে অবিকল সেই চেহারা, তাই এত চেনা চেনা ঠেকছিল বটে। স্তম্ভিত হয়ে সে যখন দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময়ই একটা পুলিশের জিপ এসে বাড়ির সামনে থামল। দারোগাবাবু,
এবং জনাচারেক সেপাই নেমে এসে থমকে দাঁড়ালো। 4 জন ভূপতিত পাইক আর তার দিকে পর্যায়ক্রমে চেয়ে দারোগাবাবু বললেন, ও তাহলে যা শুনেছি তা মিথ্যে নয়? তাড়াতাড়ি লাঠি ফেলে দিয়ে নিরাপদ হাত জোড় করে বলল, আজ্ঞে দারোগাবাবু, কোথা থেকে একটা উটকো ছেলে এসে এই কাকুদের খুব মারধর করে গেছে। আমার কিন্তু কোনো দোষ নেই। দারোগাবাবু থমথমে মুখ করে বললেন, বটে, তা ছোকরাটা কে? চিনি না। তুমি না চিনলেও আমরা যে তাকে বিলক্ষণ চিনি হে। তার নাম নিরাপদ সরকার, তাই না? নিরাপদ কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন দারোগাবাবু, এই পাইক কাকুদের ধারে কাছেও আমি আসিনি। আমি দরজায় খিল দিয়ে। দারোগা হাত তুলে বললেন, আর বলতে হবে না। এবার আমার সঙ্গে লক্ষ্মী ছেলের মতো থানায় চলো তো। তোমাকে অবশ্য বিশ্বাস নেই, আমাদের উপরেও হামলা করতে পারো, তাই আগেই সাবধান করে দিচ্ছি। বেগরবাই দেখলে কিন্তু গুলি চালিয়ে দেব। অগত্যা থানাতে যেতে হলো নিরাপদকে। থানায় একজন মস্ত গোঁফওয়ালা হোমরা চোমরা গোছের লোক বসেছিলেন, চোখে ভ্রুকুটি আর খুব রাশভারী মুখ। দারোগাবাবু তাকে দেখেই লম্বা স্যালুট দিয়ে বললেন, স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি। ফোনে বড়কর্তার জরুরি হুকুম পেয়ে আসতে হলো। তা এই ছেলেটা কে? ধরেই বা এনেছেন কেন? দারোগাবাবু তখন সবিস্তর নিরাপদর গুন্ডামির কথা বলে গেলেন। শুনে রাশভারী লোকটা আপাদ মস্তক নিরাপদকে একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলেন, বয়স কত? ভয়ে নিরাপদর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ক্ষীণ কণ্ঠে বলল, আজ্ঞে 20-21 হবে। বলি, পুলিশের চাকরি করবে? নিরাপদও ব্যাপারটা বুঝতে না পেরে গোলমেলে মাথা নিয়ে চুপ করে রইল। ভুলই শুনে থাকবে, সে আজকাল ভুল শুনছে, ভুল দেখছেও। রাশভারী লোকটা বলল, পুলিশে আজকাল ডাকাবুকো লোকের খুব অভাব। আমরা তোমার মতো বাহাদুর ছেলেই চাই। দেরি নয়, আজকেই জয়েন করো। আজই সদরে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি। সবাই এমন হাঁ করে রইল যে সূচ পড়লে শোনা যায়। পরদিন সকালেই পশুপতি রায় এসে হাজির। গোঁফ ঝুলে গেছে, চোখে করুণ দৃষ্টি। জোর হাতে বলল, বাবা নিরাপদ, এবারের মতো মাপ করে দে বাপ। জালিয়াতির দায়ে যদি জেল খাটাস তাহলে এই বুড়ো বয়সে কি বাঁচব? মাপ করে দে বাপ। এই তোর বাপের ধারের কাগজ ছিঁড়ে ফেলে দিচ্ছি। নিরাপদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, লে হালুয়া। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প ধুলোটে কাগজ।